বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ে বাড়িতেই আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমার 16তম লেকচার। আমার আজকের আলোচ্য বিষয় অধ্যায় 8 থেকে শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট নিয়ে। আমরা বিভিন্ন ধরনের ফোর্স শিখেছিলাম অধ্যায় 2 এ এবং বেন্ডিং মোমেন্ট বের করা এবং এই জাতীয় প্রবলেম থেকে রিঅ্যাকশন বের করা শিখেছিলাম অধ্যায় 3 এ। মূলত অধ্যায় 8 এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় এসএফডি, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় বিএমডি, নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই অধ্যায় 8 এর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে এটা আমার প্রথম লেকচার। আজকে আমি তাত্ত্বিক অংশ নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো বিম, বিমের প্রকারভেদ, সাম্যাবস্থার সূত্র, লোড, লোডের প্রকারভেদ, শেয়ার ফোর্স কি, শেয়ার ফোর্সের চিহ্নরীতি, বেন্ডিং মোমেন্ট কি এবং বেন্ডিং মোমেন্টের চিহ্নরীতি নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আসি, বিম কি। বিম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে উলম্ব লোড বহন করে। যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই যে অনুভূমিক যে কাঠামোগুলি আছে এদিকে এবং এদিকে, এগুলিকে বলা হয় বিম। ডান পাশের চিত্রটিতে খেয়াল করো, এখানে একটা টাইপিক্যাল আরসি ফ্রেম বিল্ডিং দেখানো হয়েছে। এখানে দেখো যে উলম্ব যে বা ভার্টিক্যাল যে মেম্বারগুলি আছে সেগুলি হচ্ছে কলাম, এই যে অনুভূমিক যে মেম্বারগুলি আছে সেগুলি হচ্ছে বিম, এবং এগুলি হচ্ছে স্ল্যাব বা ছাদ। এখন আমরা শিখব বিমের প্রকারভেদ। সাপোর্ট অনুসারে বিম 5 প্রকার, তথা সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম বা ওভারহ্যাঙ্গিং বিম, আবদ্ধ বিম বা ফিক্সড বিম, ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম। এখন এই 5 প্রকার বিম আমরা বিস্তারিত আলোচনা করব এখন। তাহলে প্রথমে আসো সাধারণভাবে স্থাপিত বিম। যে সকল বিমের এক প্রান্তে কবজাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট এবং আরেক প্রান্তে রোলার সাপোর্ট থাকে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এক প্রান্তে থাকবে হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টের সিম্বল এভাবে দেওয়া হয়, এবং ডান পাশে আছে রোলার সাপোর্ট। এখন আমরা এই যে সাপোর্ট নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের সাপোর্ট সম্পর্কেও ভালোমতো জ্ঞান থাকতে হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা কোন ধরনের বিম। সাপোর্ট সাধারণত 3 ধরনের, তার মধ্যে 2 ধরনের তো এখানে দেখতে পাচ্ছ, যে একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট, এবং আরেকটি আছে ফিক্সড সাপোর্ট। এখন এই সাপোর্টের রিঅ্যাকশন কেমন হবে এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অথবা আমরা এখান থেকে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম যে পরবর্তীতে আমরা বের করব সেটা বের করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে এখন আমরা এই সাপোর্টের রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসো হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট বা কবজাযুক্ত সাপোর্ট কি? আমরা যদি বাস্তবিক কোনো উদাহরণের দিকে চিন্তা করি, যে দরজার কবজা আছে, তোমরা সবাই দেখেছো, তাহলে এর রিঅ্যাকশন আমরা কিভাবে বের করব যে এই সাপোর্টে রিঅ্যাকশন মানে কয়টা রিঅ্যাকশন থাকবে? আমরা তো অলরেডি জানি যে আমাদের এর আগে যে অধ্যায়গুলিতে আলোচনা করা হয়েছে যে আমাদের 3টা রিঅ্যাকশন আছে। একটা হচ্ছে অনুভূমিক বলগুলির উপাংশ বা সামেশন অফ এইচ, একটা হচ্ছে উলম্ব বলগুলির উপাংশ বা সামেশন অফ ভি, এবং আরেকটা হচ্ছে মোমেন্টের উপাংশ, সেটা হচ্ছে সামেশন অফ এম। তাহলে এই কবজাযুক্ত সাপোর্ট বা হিঞ্জ সাপোর্টে কোন কোন রিঅ্যাকশন আসবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বাস্তবিক উদাহরণের সাথে চিন্তা করে করে যদি আমরা পড়ি, তাহলে বিষয়গুলি আসলে আমাদের ভালো মতো আত্মস্থ করা হবে। তাহলে এখন এই যে অনুভূমিক উপাংশ আছে কিনা এটা কিভাবে চেক করব? মনে করো দরজা আছে, দরজাটাকে যদি টেনে অনুভূমিক বরাবর সামনে বা পিছনে নিয়ে যাওয়া যায়, তাহলে বুঝবো যে ওখানে অনুভূমিক উপাংশ নেই। কিন্তু একটা দরজা কি টেনে ঘরের ভিতরে বা বাইরের দিকে নিয়ে যাওয়া যাবে?
এটা তো সামনের দিকে আসবে না, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে অনুভূমিক উপাংশ থাকবে। এই জন্য এই এতে হিঞ্জ সাপোর্টের জন্য অনুভূমিক উপাংশকে আমরা বললাম এইচ এ। এখন দরজাকে চিন্তা করো, যদি তুমি উপরের দিকে বা নিচের দিকে কি সরাই নিয়ে যাওয়া যাবে? উপরে বা নিচের দিকে যদি সরাই নিয়ে যাওয়া যায় তাহলে এই ভার্টিক্যাল উপাংশ থাকবে না। যেহেতু সরাই নিয়ে যাওয়া যায় না, তাই এখানে ভার্টিক্যাল উপাংশ থাকবে। সেই ভার্টিক্যাল উপাংশ কি আমরা বললাম আর এ। কিন্তু এখন চিন্তা করো যে দরজা তো ঘুরতে পারে, যদি দরজা না ঘুরতো তাহলে তো এটাকে আমরা খুলতে পারতাম না। দরজা যেহেতু ঘোরে, দরজা ঘোরা মানে দরজাটি মোমেন্ট এখানে দিচ্ছে না, আর মোমেন্ট যদি না দেয় সেখানে হচ্ছে মোমেন্ট সমান শূন্য। তাহলে আমরা হিঞ্জ সাপোর্টের জন্য রিয়াকশন পেলাম, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ভি। ভি এর জন্য পেলাম আর এ। আশা করি হিঞ্জ সাপোর্ট বুঝতে পারছো। এখন রোলার সাপোর্ট যদি আমরা চিন্তা করি, রোলার সাপোর্টটা কেমন? রোলার সাপোর্ট হচ্ছে এখানে নিচে দেখো চাকা দেয়া আছে, মানে চাকাযুক্ত সাপোর্ট। চাকাযুক্ত সাপোর্ট মানে হচ্ছে এটাকে টানলে সামনে বা পিছনে সরে যাবে। সামনে পিছনে যদি সরে যায় তাহলে অনুভূমিক উপাংশ থাকবে না। আমরা বলেছি যদি সেটা সরে যায় সেই বরাবর তাহলে সেই উপাংশটা থাকবে না, কিন্তু উপরে বা নিচের দিকে টানলে সেটা যাবে না। যদি না যায় তাহলে এটার ভার্টিক্যাল উপাংশ থাকবে, এবং যেহেতু চাকা আছে এটা ঘুরতেও পারবে, তাহলে এখানেও আমরা বলতে পারি যে এই রোলার সাপোর্টেও মোমেন্ট কত হবে? রোলার সাপোর্টে মোমেন্ট সমান 0 হবে। তাহলে এখানে দেখো যে আমরা তাহলে এই সাধারণভাবে স্থাপিত বিমে রিয়াকশন পেলাম কয়টা? 3টা। তাহলে 3টা রিয়াকশন, আর আমাদের অ্যাভেলেবল ইকুয়েশন আছে কয়টা? আমরা জানি ইকুয়েশন আছে 3টা, সামেশন অফ এইচ, সামেশন অফ ভি এবং সামেশন অফ এম। যদি 3 বা তার কম ইকুয়েশন থাকে তাহলে সেই ধরনের বিম আমরা সহজেই সলভ করতে পারি, এবং এই ধরনের বিমকে বলা হয় ডিটারমিনেট স্ট্রাকচার, এবং 3 এর অধিক থাকলে সেটাকে আমরা বলবো ইনডিটারমিনেট স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই আমরা বিমের আরেক রকম প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আপাতত দেখো যে সাধারণভাবে স্থাপিত বিম এখানে রিয়াকশন আছে 3টা, এজন্য এটাকে আমরা বলছি ডিটারমিনেট স্ট্রাকচার। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আসো যে আমরা ক্যান্টিলিভার বিম কি, 2 নম্বর যে প্রকারভেদ ছিল সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তাহলে যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলে। এই যে চিত্রে দেখতে পাচ্ছ যে এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ অর্থাৎ ফিক্স সাপোর্ট থাকবে এবং আরেক প্রান্ত মুক্ত থাকবে। এখন লোড যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারবে, এখানে থাকতে পারবে, বা আরো অনেক রকম লোড থাকতে পারবে। আমরা লোডের প্রকারভেদ নিয়েও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। লোড নিয়ে আমাদের সমস্যা নাই, আমরা বিমের প্রকারভেদ করছি যে ওই বিমের সাপোর্ট কেমন। তাহলে ক্যান্টিলিভার বিম আমরা চিনবো কি করে? ক্যান্টিলিভার বিমের সাপোর্ট থাকবে একটা, এবং সেই সাপোর্টটা কেমন সাপোর্ট হবে? সেই সাপোর্টটা অবশ্যই হবে ফিক্স সাপোর্ট। তাহলে এখন আমরা দেখি যে ফিক্স সাপোর্টের রিয়াকশন কেমন হবে। ফিক্স সাপোর্ট চিন্তা করো, সেটা কি ফিক্স মানে সেটা একদম আবদ্ধ, সেটা কি অনুভূমিক বরাবর টানলে ডানে বামে সরে যাবে? সরে যাবে না। তাহলে এইচ থাকবে, উপরে নিচেও নেওয়া যায় না, সেজন্য আর থাকবে। এবং ফিক্স সাপোর্ট যেহেতু সেটাকে চাইলে আমরা ঘোরাতেও পারতাম, এজন্য এখানে এম থাকবে। এখন লক্ষণীয় বিষয় দেখো যে একটা ফিক্স সাপোর্টে আমরা 3টা রিয়াকশনই পাচ্ছি, কিন্তু আগের যে আমরা সাধারণভাবে স্থাপিত বিমে দেখলাম সেখানে 2টা সাপোর্ট হিঞ্জ এবং রোলার সাপোর্টের জন্য আমরা এম সমান 0 পেয়েছি, কিন্তু ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এম সমান 0 পাইনি। সেহেতু আমরা হিঞ্জ এবং রোলার সাপোর্টের ক্ষেত্রে সামেশন অফ এম সমান 0 এই ইকুয়েশন লিখতে পারবো, কিন্তু ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এইটা লেখার সুযোগ নাই। কেন? এখানে মোমেন্টেরও একটা নির্দিষ্ট মান থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আবার যদি আমরা এটা কি ধরনের বিম সেটা যদি চিন্তা করি, এখানে ইকুয়েশন আছে 3টা, রিয়াকশনও আমরা পেলাম 3টা, সেহেতু এটাও কি ধরনের বিম হবে? এটাও ডিটারমিনেট। এই স্ট্রাকচারটাকেও আমরা বলবো ডিটারমিনেট স্ট্রাকচার, যেহেতু এখানেও 3টা আছে। পরবর্তী যে অংশটা আমরা যে প্রকারভেদ আলোচনা করব সেটা হচ্ছে ঝুলন্ত বিম। যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে ঝুলন্ত বিম বা ওভারহ্যাঙ্গিং বিম বলে। এই যে চিত্রে দেখতে পাচ্ছ যে এই সাপোর্টের পরেও কিছু অংশ বিমের বর্ধিত করা থাকবে, সেটা দুই পাশেই থাকতে পারবে বা এক পাশে ক্লোজ থেকে আরেক পাশেও থাকতে পারে। এই যে বর্ধিত যে অংশ, এই অংশটাকে আমরা বলছি ঝুলন্ত অংশ। এই ধরনের বিমকে আমরা বলি ঝুলন্ত বিম। তাহলে বর্ধিত অংশ থাকতে হবে, সেই জাতীয় বিমকে আমরা বলছি ঝুলন্ত বিম। তাহলে এই বিমের ক্ষেত্রে চিন্তা করো এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, রিয়াকশন আছে 2টা, এখানে রোলার সাপোর্ট আছে, রিয়াকশন আছে 3টা। তাহলে এই বিমের জন্য আমাদের রিয়াকশন পেলাম কয়টা? টোটাল 3টা। তাহলে এই বিমটাও কি ধরনের স্ট্রাকচার হবে? এই বিমটাও হবে ডিটারমিনেট স্ট্রাকচার। এখন আসো আবদ্ধ বিম। তাহলে আবদ্ধ বিম কি?
যে সকল বিমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বিম বলে। এই যে চিত্রে দেখতে পাচ্ছ বিমের দুই পাশেই আবদ্ধ থাকবে এবং অর্থাৎ দুই পাশেই ফিক্স সাপোর্ট থাকবে। এখন দুই পাশেই যদি ফিক্স সাপোর্ট থাকে, একটা ফিক্স সাপোর্টে আমাদের রিঅ্যাকশন কয়টা? তিনটা। তাহলে দুই পাশে ফিক্স সাপোর্ট যেহেতু, এই বিমের ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন কয়টা পেলাম? 6টা। কিন্তু আমাদের অ্যাভেলেবল ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে যেহেতু রিঅ্যাকশন এখানে বেশি আছে সেজন্য এই যে আবদ্ধ বিম বা ফিক্সড বিমকে আমরা বলি ইনডিটারমিনেট বিম। আশা করি বিষয়টি বুঝতে পারছো। পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে ধারাবাহিক বিম। যে সকল বিম 2 এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম বলে। চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি যে 2 এর অধিক, এখানে তাহলে আমরা সাপোর্ট দিয়েছি আমরা এখানে কয়টা? 3টা। এই 2 এর অধিক যদি লোড বহন করে তাহলে সেই জাতীয় বিমকে আমরা বলবো ধারাবাহিক বা কন্টিনিউয়াস বিম। এখানে 2 এর অধিক যদি 3টি সাপোর্ট থাকে তাহলে সেই ধরনের স্ট্রাকচারকে বলবো আমরা সেমি কন্টিনিউয়াস বিম বা আধা ধারাবাহিক বিম। অর্থাৎ এই দুইটা সাপোর্টের মধ্যবর্তী যে দৈর্ঘ্য এটাকে আমরা বলি স্প্যান দৈর্ঘ্য, এবং স্প্যান দৈর্ঘ্যকেই একটা বিম হিসেবে কল্পনা করা হয়। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা একটা সেকশন নেই তাহলে এই বিমের এক পাশে আমাদের কন্টিনিউয়াস অবস্থা বা ধারাবাহিক অবস্থা আছে এবং আরেক পাশে তো কিছু নাই, এই জন্য এই জাতীয় বিমকে বলা হয় সেমি কন্টিনিউয়াস বা আধা ধারাবাহিক বিম। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবং যদি 3 এর অধিক সাপোর্ট থাকে, আর 5, 6 যে কোনো সংখ্যা থাকতে পারে, সেই জাতীয় বিমকে আমরা বলবো ফুললি কন্টিনিউয়াস বিম বা সম্পূর্ণ ধারাবাহিক বিম। এই বিমের ক্ষেত্রে, মাঝখানের বিমের ক্ষেত্রে চিন্তা করো, এই বিমের ক্ষেত্রে এই পাশে যদি সেকশন নাও, এ পাশেও ধারাবাহিক অবস্থা আছে, এ পাশেও ধারাবাহিক অবস্থা আছে, এই জন্য এই বিমটাকে বলা হয় ফুললি কন্টিনিউয়াস। এখানে ভুল হয়েছে একটু, সেমি না, এটা হবে ফুললি কন্টিনিউয়াস বিম বা সম্পূর্ণ ধারাবাহিক বিম। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন বিমের আমরা আরেক রকম প্রকারভেদ দেখবো। আমরা কিছুক্ষণ আগে আমরা বিষয়টি বলেছি। এখন আমরা সাপোর্টের প্রতিক্রিয়া নির্ণয় পদ্ধতি অনুসারে বিমগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। অলরেডি আমি তোমাদের বলেছি যে একটা হচ্ছে ডিটারমিনেট বিম, এটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। তাহলে অলরেডি জেনে গেছো তোমরা যে সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় ওই সকল বিমকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলে। তাহলে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কি বিম পেয়েছিলাম? এখানে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম এবং ঝুলন্ত বিম স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম তাহলে কি? সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না ওই সকল বিমকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তাহলে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম আমরা 5 প্রকার বিমের মধ্যে কি কোন কোন বিম পেয়েছিলাম? আমরা পেলাম আবদ্ধ বিম এবং ধারাবাহিক বিম এই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এই যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে বারবার একটা কথা বললাম যে সাম্যাবস্থার সূত্র। তাহলে সাম্যাবস্থার সূত্রটা কি অলরেডি তোমরা জানো, তারপরে আমরা বলছি যে সাম্যাবস্থার সূত্র 3টা। একটা হচ্ছে অনুভূমিক উপাংশের বীজগাণিতিক সমষ্টি 0 হবে, অর্থাৎ সামেশন অফ h সমান 0। উল্লম্ব উপাংশের বীজগাণিতিক সমষ্টি 0 হবে, অর্থাৎ সামেশন অফ v সমান 0, এবং বলের মোমেন্ট সমূহের বীজগাণিতিক সমষ্টি 0 হবে, অর্থাৎ সামেশন অফ m সমান 0। এই উপরোক্ত 3টা সমীকরণকেই কি বলা হয়? উপরোক্ত 3টা সমীকরণকেই বলা হয় বলের সাম্যাবস্থার সূত্র বা ইকুইলিব্রিয়াম ল। আশা করি সাম্যাবস্থার সূত্র বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বিম এবং বিমের প্রকারভেদ দেখলাম, 5 প্রকার বিম দেখলাম সাপোর্টের উপর ভিত্তি করে, আবার 2 প্রকার বিম দেখলাম সাপোর্টের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। এখন বিমের উপর তো আবার লোড আসবে। এখন এই লোডটা কত ধরনের লোড কিভাবে আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে লোড কি এটা আমাদের আগে বুঝতে হবে। লোড হলো কোনো কাঠামোর উপরে বাইরে হতে প্রযুক্ত সকল বল বা বলের সমন্বয়কে উক্ত কাঠামোর লোড বলে। তাহলে লোড কত প্রকার? লোড হচ্ছে বিমের উপর প্রযুক্ত লোড সাধারণত 3 প্রকার, যথা এক হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড, ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড। 2 হচ্ছে সমভাবে বিস্তৃত লোড,
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অসমভাবে বিস্তৃত লোড বা সমভাবে পরিবর্তিত লোড বা ত্রিভুজাকৃতিতে বর্ধিত লোড। এটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটাকে সংক্ষেপে ইউভিএল বলা হয়, সেটা হচ্ছে সমভাবে পরিবর্তিত লোড। এবং ট্রায়াঙ্গুলার লোড মানে হচ্ছে ত্রিভুজাকৃতি বর্ধিত লোড। তাহলে এই লোডগুলি কেমন এটা আমরা এখন দেখি। যে প্রথমে আসো কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোডটা কেমন। এই যে দেখো চিত্রে দেখতে পাচ্ছ যে পয়েন্ট আকারে একটা বিমের উপর একটা নির্দিষ্ট পয়েন্টে লোডটা পতিত হবে, এই জাতীয় লোডকে বলা হয় পয়েন্ট লোড। এখানে দুইটা লোড দেখানো হয়েছে, এটা যে কোনো সংখ্যক থাকতে পারে, একটা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। লোড কয়টা আছে এটা গুরুত্বপূর্ণ না, লোডটা কি ধরনের লোড এটা আমরা এখন আলোচনা করছি। যেহেতু পয়েন্ট আকারে যে লোডটা থাকবে, এই যে এখানে দেখছো পয়েন্ট আকারে পতিত হয়েছে বিমের উপর, এই জাতীয় লোডকে আমরা বলছি পয়েন্ট লোড। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত অবস্থায় থাকবে বিমের উপর। অর্থাৎ এখানে দেখো সমভাবে বিস্তৃত লোড আমরা দেখিয়েছি ডাব্লিউ কেজি পার মিটার। এ কথার অর্থ হচ্ছে যে পার মিটার অর্থাৎ প্রতি 1 মিটারে ডাব্লিউ কেজি লোড আছে। এটা যদি 2 কেজি পার মিটার হতো আর এটা যদি 10 মিটার থাকতো, তাহলে প্রতি 1 মিটারে 2 কেজি করে লোড থাকতো, তাহলে 10 মিটারে মোট লোড থাকতো কত, 20 কেজি। আশা করি বিষয়টি বুঝতে পারছো যে সমভাবে বিস্তৃত লোড কি এবং সেটা কিভাবে মোট লোড হয়। তারপরে আছে অসমভাবে বিস্তৃত লোড। অসমভাবে মানে সমান না, বুঝতেই পারছো যে কিছু অংশ সমান আবার কিছু অংশ অসমান, এই জাতীয় লোডকে বলবো আমরা অসমভাবে বিস্তৃত লোড। এখানে দেখো প্রথম কিছু অংশ আমরা বললাম যে W1 কেজি পার মিটার এবং কিছু অংশ W কেজি পার মিটার, এই জাতীয় W2 কেজি পার মিটার, এই জাতীয় লোডকে আমরা বলবো অসমভাবে বিস্তৃত লোড। পরের যে লোডটা আছে সেটা হচ্ছে সমভাবে পরিবর্তিত লোড, অর্থাৎ সমানভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে এটাকে বা ত্রিভুজ আকৃতির লোডও বলা হয়। সমভাবে পরিবর্তিত লোডটা কিভাবে হচ্ছে, এখানে দেখো যদি এখানে W কেজি পার মিটার লোড হয়, এটাকে যদি আমরা নিউমেরিক্যাল কোনো সংখ্যায় বলি, যদি মনে করো এটা 10 কেজি পার মিটার, অর্থাৎ এখানে আছে 10 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে একটা নির্দিষ্ট অনুপাতে ডান থেকে বাম দিকে কমছে, তাহলে 1 মিটারে 1 মিটার দূরে আসলে এখানে লোড কত পাবো আমরা, ওই অনুযায়ী কমছে যে এটার মোট লোড, তাহলে আমরা কি পাবো, এই ত্রিভুজের যে লোডটা আছে সেই লোডটাই আমরা সেই অনুযায়ী আমরা টোটাল লোডটা পাবো। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তারপর আমাদের যে লোডটা আছে সেটা হচ্ছে সমভাবে বর্ধিত লোড। এই যে এখানে দেখতে পাচ্ছ যে সমানভাবে বৃদ্ধি পেয়ে আবার সমানভাবে কমে গেছে, দুই পাশ থেকেই সমানভাবে বৃদ্ধি পেয়েছে এই জাতীয় লোডকে, এবং মাঝখানের অর্ডিনেটের মান দেয়া থাকে, সেই মানটা কত, সেই মানটাকে আমরা বললাম W কেজি পার মিটার। পরের যে লোডটা আছে অসমভাবে বর্ধিত লোড, এটা হচ্ছে এই যে দেখো ত্রিভুজ আকৃতির লোড, আস্তে আস্তে এটা কমছে এবং পরবর্তীতে কি হয়েছে, আস্তে আস্তে আবার বাড়ছে। এই মোটামুটি এই 6 ধরনের লোড বিমের উপর পতিত হবে, এবং এই লোড ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। সেহেতু লোডগুলি কি আমাদের ভালো মতো চিনতে হবে। যদি আমরা লোড না চিনতে পারি তাহলে কিন্তু আমরা এই পরবর্তী যে এসএফডি এবং বিএফডি ডায়াগ্রাম সেটা কিন্তু ঠিকঠাক মতো আঁকতে পারবো না। যেহেতু আমাদের লোড চিনতে হবে, বিম কেমন সেটা চিনতে হবে, রিঅ্যাকশন কেমন, সাপোর্ট কেমন, এই বিষয়গুলি যদি আমরা ঠিকঠাক মতো না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো না কোনো একটা বিষয়ে যদি তোমার দুর্বলতা থাকে। সেহেতু বিষয় আজকের তাত্ত্বিক অংশ এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যেন তুমি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে তারপরে তো আমরা ম্যাথমেটিক্স শুরু করতে পারি এবং সেটা যাতে তুমি সহজেই বুঝতে পারো। এখন আসো যে আমাদের অধ্যায়ের প্রথম অংশ ছিল শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স আমরা চ্যাপ্টার 2 তে দেখে আসছি। চ্যাপ্টার 2 ফোর্স নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা 3 ধরনের ফোর্স দেখেছিলাম। সাধারণত 2 ধরনের ফোর্স দেখেছিলাম, একটা হচ্ছে নরমাল ফোর্স এবং একটা দেখেছিলাম শেয়ার ফোর্স। নরমাল ফোর্সের মধ্যে আবার ছিল 2টা ফোর্স, আশা করি মনে আছে তোমাদের। একটা ছিল টেনশনাল ফোর্স আর একটা হচ্ছে কম্প্রেশনাল ফোর্স বা টানা বল, আরেকটা ছিল চাপা বল, এবং আরেকটা ছিল শেয়ার বল। এই শেয়ার বল সেখানেও আমরা হালকা আলোচনা করেছিলাম, এই অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শেয়ার বল বা শেয়ার ফোর্স কি,
বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের শেয়ার বল বলে। এই যে এখানে মনে করো একটা বিম আছে এবং এই বিমের সিসি একটা সেকশন, এই সেকশনের ডানে বা বামে যে উলম্ব বলগুলি থাকবে সেই বলগুলির বীজগাণিতিক যোগফলই হবে এই সেকশনের জন্য শেয়ার বল। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা শেয়ার বল সবসময় কি হবে, এই সেকশনের সমান্তরাল বা প্যারালাল। এই যে সেকশনটা যেমন এর প্যারালাল 1000 কেজি, দেখো এই সিসি সেকশনের প্যারালাল 750 কেজি সিসি সেকশনের প্যারালাল। কিন্তু একটা বল যদি আমাদের এই বরাবর থাকতো তাহলে এটা কি সিসি সেকশনের প্যারালাল হতো না। তাহলে এই বলটা এই যে আমরা জানি তলের উপর লম্ব যে বল সেটাকে আমরা বলি নরমাল ফোর্স, এবং এটা কি ধরনের বল, এটাতে আমরা জানি চাপা বল। এবং যদি এইদিকে থাকতো তাহলে এই জাতীয় বলকে আমরা বলতাম টানা বল। তাহলে আশা করি শেয়ার বল বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সংজ্ঞায় কি জানলাম, সংজ্ঞায় হচ্ছে বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলের ওই সেকশনে শেয়ার বল বলে। তাহলে সিসি সেকশনের বামে যদি আমরা চিন্তা করি তাহলে সিসি সেকশনের বামে শেয়ার বল কত, এখানে দেখো শেয়ার বল আমরা তাহলে বীজগাণিতিক যোগফল করি। 750 উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে 750 যোগ এবং নিচে আছে 1000 কেজি, আর কোনো বল নাই, তাহলে আমরা পেলাম -250 কেজি। এবং যদি রাইট সাইড কল্পনা করি, চিন্তা করি, তাহলে এখানে দেখো 750 উপরের দিকে 500 কেজি নিচের দিকে সমান 250 কেজি। তাহলে একটা সেকশনের ডানে বা বামে শেয়ার বল সবসময় সমান এবং বিপরীতমুখী হবে। আশা করি শেয়ার বল সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। এখন এই শেয়ার ফোর্স এর চিহ্নরীতি কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। শেয়ার ফোর্সের চিহ্নরীতি বলতে আমরা বুঝি যে কোনো লোড যদি বিমকে এরূপে শেয়ার করতে চায় যে এটির বাম পার্শ্ব ডান পার্শ্বের তুলনায় উপরের দিকে উঠতে চায়, তবে তাকে পজিটিভ বা ধনাত্মক শেয়ার ফোর্স বলে। অর্থাৎ বাম পাশ সেকশনের বাম পাশ কি হবে, ডান পাশের থেকে উপরে উঠতে চাবে এবং ডান পাশ নিচের দিকে নামতে চাবে। এরকম শেয়ার ফোর্সকে আমরা, এরকম বলকে আমরা বলি ধনাত্মক ফোর্স। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এখানে যদি সেকশন নাও তাহলে বাম পাশটা উপরে উঠবে, ডান পাশটা নিচে নামবে। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় শেয়ার ফোর্স, এখানে কিন্তু শুধু আমাদের বলটাই কার্যকর, দূরত্ব আমাদের কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। আমরা যদি বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা বল এবং দূরত্ব দুটো নিয়েই আলোচনা করব। কেন, আমরা জানি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব, কিন্তু ফোর্স মানে শুধু ফোর্স, সেখানে শুধু ফোর্সের সিঙ্গেল ইউনিট নিয়ে আমরা কাজ করব। তাহলে বাম পাশে উপরের দিকে এবং ডান পাশ নিচের দিকে এরকম শেয়ারকে আমরা শেয়ার বলকে আমরা বলছি পজিটিভ বা ধনাত্মক শেয়ার বল। আবার যদি এর বিপরীত হয়, অর্থাৎ ডান পার্শ্ব বাম পাশের তুলনায় উপরের দিকে উঠতে চায়, তবে তাকে নেগেটিভ বা ঋণাত্মক শেয়ার বল বলে। এখানে চিত্রের দিকে লক্ষ্য করো যে এই ডান পাশ উপরের দিকে উঠবে এবং বাম পাশ নিচের দিকে নামতে চায়, এই রকম শেয়ার বলকে আমরা বলছি নেগেটিভ বা ঋণাত্মক শেয়ার বল। আশা করি শেয়ার বলের চিহ্নরীতি বুঝতে পারছো। এই চিহ্নরীতি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি অঙ্কন করব তখন কিন্তু এই চিহ্নরীতিটা আমাদের কাজে লাগবে। এই চিহ্নরীতি অনুসারে আমরা এসএফডি বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব। এখন আসো আমরা বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি, বেন্ডিং মোমেন্ট সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা আছে। আমরা সংক্ষেপে যদি বেন্ডিং মোমেন্ট নিয়ে এক কথায় যদি বেন্ডিং মোমেন্ট কি বলতে চাই, বেন্ডিং মোমেন্ট বলতে আমরা বুঝি বল গুণন লম্ব দূরত্ব। আমরা অধ্যায় 7-এ টরশন বা মোচড়ানো বলও দেখেছিলাম। তাহলে বেন্ডিং মোমেন্টটা কি, বাঁকানোর জন্য যে বল সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। মোমেন্ট সমান আমরা জানি বল গুণন লম্ব দূরত্ব। তাহলে আমরা যদি সংজ্ঞায় দিতে চাই বেন্ডিং মোমেন্টের, তাহলে কিভাবে দিতে পারি, বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট বলে। এখানে দেখো একইভাবে আমরা একটা সেকশন নিলাম, এখানে সেকশনের বামে কিছু বল আছে, ডানে কিছু বল আছে। আমরা যেহেতু এখানে বেন্ডিং মোমেন্ট নিয়ে চিন্তা করছি, তাহলে অবশ্যই দূরত্ব এখানে ফ্যাক্ট, এজন্য আমরা এখানে দূরত্বগুলি দিয়ে দিলাম। তাহলে এই সেকশনের বামের মোমেন্টগুলির বীজগাণিতিক যোগফল কত হবে, দেখো কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে বামে আছে 750 কেজি উপরের দিকে, তাহলে আমরা এই সিসি সেকশনের সাপেক্ষে যদি আমরা মোমেন্টটা নেই তাহলে মোমেন্টটা কিভাবে হবে, এই যে দেখো 750 কেজি সিসি সেকশনকে সাপেক্ষে। আমরা জানি এর আগে আমরা অধ্যায় 3-এ শিখেছিলাম যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা মোমেন্টকে পজিটিভ ধরবো এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মোমেন্টকে আমরা
নেগেটিভ ধরবো, তাহলে সিসি সেকশনের সাপেক্ষে 750 কেজি বল, এই যে তীর চিহ্ন যেদিকে থাকবে সেদিক থেকে ওই বরাবর টানবো। তাহলে এটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা বলি পজিটিভ। তাহলে পজিটিভ 750 ইন্টু দূরত্ব, এখান থেকে এই সেকশন পর্যন্ত দূরত্ব কত? এই যে 2, আশা করি বুঝেছো। আর এখানে আছে 1000 কেজি, এর তীর চিহ্ন নিচের দিকে আছে, সিসি সেকশন বরাবর যদি আমরা টানি তাহলে এই বরাবর যাবে। এটা কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা দিলাম মাইনাস লোড কত, বল কত 1000 ইন্টু দূরত্ব কত, সিসি সেকশনের সাপেক্ষে দূরত্ব হচ্ছে 0.5, তার ক্যালকুলেশন করে পেলাম আমরা 1000 কেজি ইন্টু মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে সেকশনের বাম পাশে মোমেন্টের বীজগাণিতিক যোগফল আমরা বললাম 1000 কেজি মিটার, আমরা জানি মোমেন্টের একক কেজি মিটার। এখন যদি আমরা সেকশনের ডান পাশে চিন্তা করি, ডান পাশেও দুইটা বল আছে, তাহলে ডান পাশে 750 কেজি বল যদি আমরা প্রথমে চিন্তা করি তাহলে এখানে কি হয় দেখো, 750 কেজি তীর চিহ্ন উপরের দিকে আছে, এই বরাবর ঘুরবে সিসি সেকশনের সাপেক্ষে। তাহলে এই বরাবর যদি ঘুরে তাহলে এটা কোন দিকে ঘুরলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য মাইনাস। তাহলে 750 বল ইন্টু দূরত্ব কত? 2। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবং সিসি সেকশনের সাথে 500 কেজি বল কোন দিকে ঘুরছে? তীর চিহ্ন নিচের দিকে আছে, এই বরাবর ঘুরবে। তাহলে এটা কোন দিকে ঘুরলো? ঘড়ির কাঁটার দিকে, এই জন্য পজিটিভ। 500 ইন্টু দূরত্ব কত? এখান থেকে সিসি সেকশন বরাবর 1, তাহলে আমরা পেলাম মাইনাস 1000 কেজি মিটার। তাহলে একটা সেকশনের বামে বা ডানে সমান বেন্ডিং মোমেন্ট থাকবে, কিন্তু ইকুয়াল এবং অপোজিট হবে। এই মোমেন্ট বের করা যারা এখনো ভালো বোঝা নাই তারা অবশ্যই এই চ্যাপ্টার 3-এ আমরা শুধু বেন্ডিং মোমেন্ট নির্ণয় করা শিখেছিলাম। এই চ্যাপ্টার 3-এর অংশটুকু আরেকবার ভালো মতো দেখলে আমার মনে হয় তোমার এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে, যদি আজকের ক্লাসে তুমি নতুন হয়ে থাকো। তাহলে এখন আমরা এই বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রামটা অঙ্কন করলাম, এই বেন্ডিং মোমেন্টের এখন চিহ্ন রীতি কেমন হবে এই ডায়াগ্রামের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখি যে বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি বিমের উপরের অংশ চাপে এবং নিচের অংশ টানে থাকে তাকে পজিটিভ বা ধনাত্মক মোমেন্ট বলে। এই যে এইটা মনে করো একটা ফ্ল্যাট বিম ছিল, এই বিমের উপর থেকে লোড প্রয়োগ করা হয়েছে। তাহলে উপর থেকে যদি লোড প্রয়োগ করো তাহলে মানে উপর থেকে যদি এভাবে লোড প্রয়োগ করো তাহলে বিমটা বেঁকে যেতে যাবে, তাই না? তাহলে বিম যদি বেঁকে যায়, উপরের অংশ যদি এই যে দেখছো এই উপরের ফেসটা গুছিয়ে গেছে এবং নিচের অংশটা টান টান অবস্থায় আছে, এরকম যদি হয় তাহলে এই জাতীয় বেন্ডিং কে আমরা কি বলবো? পজিটিভ বেন্ডিং। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আবার অপর দিকে যদি উল্টা হয়, অর্থাৎ যে বেন্ডিং মোমেন্ট নিচের অংশ চাপে এবং উপরের অংশ টানে থাকে, তাহলে সেই বেন্ডিং কে আমরা বলবো নেগেটিভ বা ঋণাত্মক বেন্ডিং। এই যে এখানে দেখো যে এই যে নিচের অংশ চাপে আছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বলটা কেমন হবে? এক্ষেত্রে আমাদের বলটা হবে এই বরাবর যদি বল প্রয়োগ করা হয়, আর এখানে বল ছিল কোন বরাবর? এই বরাবর বল দেওয়ার ফলে এমন হয়েছিল। যদি আপওয়ার্ড বল থাকে তাহলে এই যে দেখো এই ফেসটা গুছিয়ে গেছে এবং এই ফেস টান টান অবস্থায় থাকে, অর্থাৎ কনকেভ ডাউনওয়ার্ড আর এটা হবে কনকেভ আপওয়ার্ড। এরকম অবস্থা যদি হয় তাহলে এটাকে আমরা বলছি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। আশা করি বেন্ডিং মোমেন্টের চিহ্ন রীতি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আজকে আলোচনা এটুকুই। তোমাদের বাড়ির কিছু কাজ থাকবে। প্রথম প্রশ্ন, বিম কি, এটি কত প্রকার ও কি কি? সচিত্র বর্ণনা দাও। প্রশ্ন 2, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট বিম বলতে কি বোঝো? প্রশ্ন 3, সাম্যাবস্থার সূত্রগুলি লেখো। প্রশ্ন 4, বিমের উপর বিভিন্ন প্রকার লোডের নাম চিত্র সহ লেখো। প্রশ্ন 5, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বলতে কি বোঝো? এই বাড়ির কাজগুলি অবশ্যই তোমরা তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট জমা দিবে। এই ক্লাসটি পুনরায় যদি দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটটির লিংক হলো www.skills.gov.bd/dt। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।